শুনতে খারাপ লাগে, ঘটনা বাস্তব। আপনারা খবরের কাগজ খুলে দেখুন, প্রধানমন্ত্রী কি বলছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। আর এদিকে আমরা দেখছি মণিপুরে কি হচ্ছে, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের হালটা এখানে পৌঁছেছে। হাসরাত থেকে শুরু করে সন্দেশখালী সর্বত্রই আজকে এসসি এসটি ওবিসি সমাজের মানুষ, তাদের ঘরে মা বোনেদের পশুর মতন তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। এটা আপনাদের অজানা নয়। আর আমি আপনাদের এখানে বোঝাতেও আসিনি, কারণ কিছুক্ষণ আগে বলছিলেন এক ভদ্রলোক, তার নামটা জানি না, পায়রাডাঙ্গা বাড়ি, যে আপনাদের কুপাস ক্যাম্পে অনেক মিটিং করেছেন, আপনারা ভোট দিন বিজেপিকে, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা সিএর দৌলতে আপনার নাগরিকত্ব পান, সেটাও সমস্যা নেই। এনআরসিতে আপনাদের নাম থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যারা আপনাদের বলছে যে সিএতে আপনাদের কোনো সমস্যা নেই, তারা আগে সিএর ফর্মটা তো ফিল আপ করে দেখাক, তারা ফর্মটা ফিল আপ করে। বিজেপির যারা নেতা রয়েছে তাদেরকে বলুন যে আপনি সঙ্গে করে যখন আসবেন তখন আপনি নাগরিকত্বের ফর্মটা ফিল আপ করে নিয়ে আসবেন। সেটা দেখে আমি বলে যাচ্ছি, ভোলার সর্দার, আমি বলে যাচ্ছি সবার আগে আপনাদের সঙ্গে বিজেপির আন্দোলনে আমি থাকবো, সবার প্রথমে আমি থাকবো। তারা ভাওতা দিচ্ছে আপনাদের, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি না বোঝেন যে দেশ এগিয়েছে, কোথায় এগিয়েছে দেশ? 2014 সালে মাথা পিছু ঋণ কত ছিল? 43,000 টাকা। আজকের দিনে দাঁড়িয়ে কোথায় গেছে? 1,09,000 টাকা। একটা শিশু আজকে জন্মালে 1,09,000 টাকা ঋণ নিয়ে জন্মাবে। দেশ কোথায় গিয়েছে? সারা দেশে কত ঋণ ছিল? 64 লক্ষ কোটি। আজকে কোথায় দাঁড়িয়েছে 2024 সালে? 174 লক্ষ কোটি। দেশ কোথায় গিয়েছে? সারা ভারতবর্ষে 125, সারা পৃথিবীতে 125টা দেশের মধ্যে ভারতের স্থান 111তম। কোন জায়গাটা? ক্ষুধা সূচকে ভারতবর্ষে সারা পৃথিবীর অনাহারে মৃত্যুর 1/3 এই ভারতের সারা পৃথিবীর অনাহারে মৃত্যুর 1/3 এই ভারতের। কোথায় আছেন আপনি? এই ভারতবর্ষের 20 কোটি মানুষ আজকের দিনেও একবেলা না খেয়ে রাত কাটায়। খবরটা রাখেন, খবরটা রাখা শুরু করুন আজকের থেকে। এখনো ভারতবর্ষের মানুষ 6.5 কোটি মানুষের মাথার উপর কোনো ছাদ নেই, তারা বস্তিতে থাকে। কেন থাকবে তারা বস্তিতে? ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয়, লড়াই কি নিয়েছিল? রুটি কাপড়া মাকান, এই ছিল আমাদের লড়াই। রুটি কাপড়া মাকান, এই তো লড়াই ছিল। খাদ্য বস্ত্র বাসস্থান, এই ছিল আমাদের লড়াই। আজকের দিনে নরেন্দ্র মোদীরা কোথায় ঠেলে নিয়ে গেছেন? যদি আপনি হিন্দু হন তাহলে আপনি বিজেপিকে ভোট দেন। বিজেপি ছাড়া আমাকে কেউ আর বাঁচাবে না, আর রক্ষা নাই। বিজেপির ঢাইলে দিতে হবে একদম, আর রক্ষা নাই। একজন আজকে সকালে একটা পুকুরে স্নান করতে গেল, সেখানে এক ভদ্রলোক আমায় বলছে যে পশ্চিমবঙ্গে মোদী ছাড়া কোনো গতি নাই। আরে ভাই, লোকসভা নির্বাচন 543টা সিটে নির্বাচন হচ্ছে, সেইখানে নরেন্দ্র মোদী এখানে আসে কি করে আসে বলুন? সেই ভদ্রলোক এখনো তার ওপার বাংলার এখনো তার গন্ধ যায়নি। তারাই বিজেপির সব থেকে বড় ভক্ত, এরাই সব থেকে বড় ক্ষতিটা এরাই করছে ভারতবর্ষের বুকে। আজকে বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মাননীয় কাঞ্চিরামজি যে রাস্তা দেখেছেন, সেই রাস্তার এসসি এসটি ওবিসিদের একজোট করে তাদের রাজনৈতিক ক্ষমতায় সারা ভারতবর্ষে তার রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে, তার নিদর্শন বহিন কুমারী মায়াবতীজি। উত্তরপ্রদেশের 4বার মুখ্যমন্ত্রী হয়েছেন বহিন কুমারী মায়াবতীজি। তার নামে অপবাদ কারা ছড়ায়? এখানে যারা উত্তরপ্রদেশে ডাক্তারি করতে যায়, 7, 8, 9, 10 পড়াশোনা করে যারা উত্তরপ্রদেশ ডাক্তারি করতে যায়, এসে কয়েক মায়াবতী আমাকে এসসি মানে নাই, আমাকে জেনারেল খাতায় পাঠাইতেছে, আমাকে মানে নাই, এখানে এসে প্রচার করে। আদমশুমারি যখন হয় প্রতি 10 বছর অন্তর, সে আদমশুমারিতে এইখানকার যিনি ডাক্তারবাবু, উত্তরপ্রদেশে যিনি ডাক্তারবাবু হয়েছেন, তিনি আর বলেন না তার জাতি কি, তিনি বলেন না যে আমি নমশূদ্র মানুষ, তিনি কি বলেন? আমি রাজপুত। তাহলে আদমশুমারিতে আপনার নাম কোথায় যাবে?
জেনারেল কাস্টের ঘরে যাবে, তাহলে আপনি কি করে মায়াবতীর কাছ থেকে কিভাবে আপনি এসসির সুযোগ সুবিধা আদায় করতে চান? এরাই হচ্ছে সব থেকে বড় ক্ষতিকারক। মায়াবতীর নামে আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ অপবাদ করে। আমরা বলতে চাই, বহিন কুমারী মায়াবতীজি যিনি সংসার জীবনে সমস্ত কিছু সুখ বিসর্জন দিয়ে সমাজের স্বার্থে তিনি লড়াই করেছেন, আজকে হাসরাতে, উত্তরবঙ্গের হাসরাতে যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, শুধু ধর্ষণ নয়, ধর্ষণ করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হলো। কোন মনুবাদী দল সেখানে প্রতিবাদে গেছিল বলতে পারেন? একমাত্র বহুজন সমাজ পার্টির কর্ণধার বহিন কুমারী মায়াবতীজি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আমার জাতের জন্য যদি কাঁদতে না পারি তাহলে আমি রাজনীতি করবো না, সংসদের এই পদ আমার দরকার নেই। আজকে জগন্নাথ বাবু যারা এমপি হয়েছেন, রানিং এমপি এখনো পর্যন্ত রয়েছেন, তারা পার্লামেন্টে গিয়ে বললেন না তো ভারতবর্ষের সংবিধানের যে 10% রিজার্ভেশন আপার কাছে দেওয়া হলো সেটা সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধানকে ভায়োলেশন করে দেওয়া হলো। কখনো বললেন না তো, কখনো বললেন না তিনি সংসদে দাঁড়িয়ে। এরকম নেত্রী চাই, যে নেত্রী আগামী দিনে দিশা দেখাবে। আর কি বলে, যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, যাদের রাজত্বে দাঁড়িয়ে রয়েছি, তাদের আর কি বলি, তাদের আর বলার ভাষা নেই। আজকে খবরে কাগজে, আজকে দিনে দাঁড়িয়ে, আজকে খবরে সুপ্রিম কোর্টের বিচারপতি আনন্দবাজারে একটা লাইন কোট করেছে, যদি কারো কাছে এই বাজারে কারো কাছে আনন্দবাজার পত্রিকা থেকে থাকে বার করুন, টেনে বার করুন। ভোলানাথ সর্দার কখনো মিথ্যে কথা বলে না, বিএসপি করা লোকেরা কখনো মিথ্যে কথা বলে না। আমরা কোনো পাওয়ার জন্য আসিনি, আমরা সমাজের স্বার্থে এসেছি, সমাজের ভালো করার জন্য এসেছি। আমরা কখনো সমাজ থেকে নেওয়ার জন্য আসিনি। আজকে যদি আনন্দবাজার কাগজ থেকে থাকে এই বাজারে বার করুন, প্রথম পৃষ্ঠায় কি লেখা রয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলছেন সরকারি চাকরি এখন দুষ্প্রাপ্য, দেখাই যায় না। সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন, আমার কথা নয়। সেইখানে দাঁড়িয়ে একটি রাজ্য সরকার যদি এমনি করে দুর্নীতি করে তাহলে মানুষ তো আস্থা হারাবে, এবং সব ব্যবস্থা, ভারতের সব ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়বে। এটা কে বলছেন? এটা আমার কথা না, শিবু সরকারের কথা না, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের সর্বকালের যিনি বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি, তিনি বলছেন আনন্দবাজার পত্রিকায় কোট করা রয়েছে। এটা আমার কথা না। কোথায় গেছে? আমরা কাদের উপর আস্থা রাখছি? আজকে আমি স্কুলে মাস্টারি করি, আমি স্কুলে শিক্ষকতা বলি, আমার লজ্জা হয়। দেশের যা হাল, রাজ্যের যা হাল, আমার যিনি শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার যে কত গুণ, সে গুণে বলে আর লাভ নেই। সে গুণের, তিনি যে কত গুণের অধিকারী ছিলেন এটা আমাদের জানা ছিল না। আজকে লজ্জা হয়, এই রাজ্যে বাস করার পরে আমাদের শুনতে হয় যে 25,700 যে 25 জনের চাকরি চলে গেল, সে চাকরি সুপ্রিম কোর্টে কি বলা হচ্ছে? রাজ্য সরকারের টিএমসির যিনি কর্ণধার মমতা ব্যানার্জি, তিনি কি বলছেন? আমরা চাকরি সব ফেরত দিয়েছি, যোগ্যদের সব ফেরত দিয়েছি। কখনোই নয়। শুনে রাখুন, তৃণমূলের যারা এখানে হোমরা চোমরা রয়েছেন, শুনে রাখুন, চাকরি বাতিল করার সময়ে সংবিধানে দুটো ধারা উল্লেখ করা হয়েছিল, 14 নম্বর ধারা এবং 15 নম্বর ধারা। কি আছে 14 নম্বর ধারায়? মৌলিক অধিকার। 14 নম্বর ধারায় কি বলছে? আইনের স্বেচ্ছাচার সরকার কখনো করতে পারে না। এই সরকার নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার আইনের স্বেচ্ছাচারী করেছে, তার হাতে আইন, তিনি আইনে অপব্যবহার করেছেন, সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি বলেছেন একটা ধারায়। এবং 15 নম্বর ধারায় কি আছে? বলছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, এমনকি জন্মস্থানের বাসস্থান থেকে কাউকে পৃথকভাবে না দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তার মানে রিজার্ভেশন আসে, এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশন মানা হয়নি। 16ই জুলাই আবার শুনানি আছে সুপ্রিম কোর্টে। আগে যিনি এসএসসির চেয়ারম্যান রয়েছেন, কি জানে মজুমদার নাকি সিদ্ধার্থ, কি মজুমদার, উনি জানি না, উনি এক এক সময় এক এক কথা বলছেন। উনি তো মহা বিপদে পড়েছেন। কাকে বাঁচাবেন, কাকে ধরে কাকে বাঁচাবেন, কি জ্বালা। গত 2 দিন আগে যে বললেন যে এত অযোগ্য রয়েছে,
5232 জন বললেন, আজকে বলছেন না অত না, তার থেকে একটু বেশি রয়েছে, আজকে 8000 হয়ে গেছে। এই তো অবস্থা রাজ্যের। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা বহুজন সমাজ পার্টির প্রার্থী মাননীয় বিপ্লব বিশ্বাস, সেই বিপ্লব বিশ্বাসকে আগামী 13 মে লোকসভা নির্বাচনে হাতি চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা আবেদন রেখে আমার কথা এখানে শেষ করছি। জয়।